আহ উফ প্লিজ ম্যাডাম আমাকে আর মারবেন না, ব্যথা পাচ্ছি খুব। ও আচ্ছা, ব্যথা পাচ্ছ খুব। ব্যথা পাওয়ার জন্যই তো মারতেছি তোমাকে। আরো প্রিয়ার সাথে ঘোরাঘুরি করবে নাকি? না ম্যাডাম, আর কোনো মেয়ের সাথে ঘোরাঘুরি করব না, প্লিজ আর মারবেন না। না, তোকে আমার বিশ্বাস হয় না। তুই ওই দিন বলেছিলি তুই প্রিয়ার সাথে ঘোরাঘুরি করবি না। তবুও আজকে আমি তোকে দেখলাম পার্কে বসে প্রিয়ার কোলে মাথা রেখে বাদাম খাচ্ছিলি তুই। বাদাম খাবো না তো কি খাবো? সে আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, এখন সত্যি কথা বের হলো, সে তার গার্লফ্রেন্ড, তাই না? আজকে তোকে আর বাড়িতে যাইতে দিতেছি না। সারা দিন সারা রাত এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবি। প্লিজ ম্যাডাম এমন করবেন না। এমন করলে প্রিয়া আমার জন্য অনেক চিন্তা করবে। আমি তাকে বলেছি যে রাতে ফোন দিব তাকে। ফোন দিলে দিবি, সমস্যা কি? আমার সামনেই ফোন দিবি, আমিও দেখি তুই কি কথা বলিস। যা পড়া দিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখে, এরপর আমাকে পড়া দিবে। আমি বসলাম চেয়ারে। প্লিজ ম্যাডাম একটু বসে পড়ি, হাত পা অনেক ব্যথা হয়ে গেছে। সেই কখন থেকে দাঁড়া করিয়ে রেখেছেন আমাকে। যত অন্যায় করেছিস, যেহেতু অন্যায় করেছিস সেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাক। তবে একটা কাজ যদি করতে পারিস তাহলে তোকে বসাতে পারি। কি কাজ করতে হবে বলেন, আমি এখনই করে দিতেছি। কারোর সাথে প্রেম করিয়ে দিতে হবে? শুধু নামটা বলেন, বাকিটা আমি দেখে নিতেছি। তুই পিচ্চি মানুষ, এত কথা বলিস কেন? তোকে আমি কি বলেছি যে আমি অন্য কারোর সাথে প্রেম করব বা অন্য কারো নাম বলেছি? না, কিছুই বলেন নাই। তবে আপনি বলেছেন একটা কাজ করে দিতে, কাজের নামটাই তো বললেন না। তো আমি বুঝবো কি করে? তাই তো আন্দাজে একটা কথা বললাম আপনাকে। ও আচ্ছা, আন্দাজে কথা বলেছিস। এই দিকে আয়, আমার ঠোঁটের সাথে তোর ঠোঁট মিশিয়ে যদি 5 মিনিট লিপ কিস করতে পারিস তাহলে তোকে বসাতে পারি আমি। কি? এটা কোনো ব্যাপার হলো আমার কাছে? কত মেয়েকে লিপ কিস করেছি, আপনি শুধু দেখেন কিভাবে লিপ কিস করি আপনাকে। তুই কয়টা মেয়েকে লিপ কিস করেছিস আর কয়টা মেয়ের সাথে রুম ডেট করেছিস, সত্যি করে বল তো। এই ধরেন 20 থেকে 25টা মেয়ের সাথে লিপ কিস করেছি, আর 5 থেকে 7টা মেয়ের সাথে রুম ডেট করেছি। সাগরের কথা শুনে বর্ষার চোখ দুটো বড় বড় করে তাকালো সাগরের দিকে। এদিকে সাগর সাধারণভাবে দাঁড়িয়ে আছে বর্ষার সামনে। বর্ষা আবারও সাগরকে বলতে লাগলো, শোন, তুই যেহেতু 20 থেকে 25 জনের সাথে লিপ কিস করেছিস সেহেতু তোকে একটা চান্স দেই। যদি এটা করে আমাকে খুশি করতে পারিস তাহলে তোকে আর কোনো দিন আমি মারবো না। তুই বাহিরে যা, খুশি করতে পারিস, তোকে আমি কোনো কিছুই করব না। কি করতে হবে বলেন? বর্ষা কিছুক্ষণ ভেবে চিনতে বলতে লাগলো, এখন তুই আমার ড্রেস নিজে খুলবি, খোলার পর আমার সাথে শারীরিক সম্পর্ক করবি এবং লিপ কিস করবি 2 ঘন্টা। বর্ষার কথা শুনে সাগর তো পুরাই হতবাক। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর সাগরকে চুপ থাকতে দেখে বর্ষা আবারও বলে উঠল, পারবি নাকি পারবি না বলে ফেল। যদি না পারিস তাহলে এইভাবে দাঁড়িয়ে থাক আজকে সারা রাত। যাক, একটা চান্স পেয়েছি অবশেষে সিনিয়র ম্যাডামকে আদর করার। এটা কাজে লাগিয়ে ফেলি, যা হবার পরে দেখা যাবে। এই বলে সাগর আস্তে করে বর্ষার কাছে চলে আসলো। বর্ষার চোখের দিকে তাকিয়ে সাগর যে বর্ষার জামা কাপড় খুলতে যাবে এমন সময় দরজার বাহির থেকে বর্ষার আম্মু বলতে লাগলো, বর্ষা, এই বর্ষা একটু নিচে আয় তো, তোর আব্বু ডাকতেছে তোকে। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি একটু পর আসতেছি। বর্ষার আম্মু চলে গেলে এদিকে সাগর বর্ষাকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাক, আমি নিচ থেকে আসতেছি, শুনে আসি আব্বু কিসের জন্য ডাকতেছে আমাকে। ঠিক আছে, যাও তাহলে। বর্ষা চলে গেল নিচে। এদিকে সাগর তার পকেট থেকে ফোনটা বের করে পিয়াকে ফোন দিল আর বলতে লাগলো, হ্যালো বেবি, কেমন আছো? আমাকে বর্ষা ম্যাডাম তার বাসায় আটকে রেখেছে, কোথাও যাইতে দিচ্ছে না, তোমার সাথেও কথা বলতে দিতেছে না। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো বেবি, আমি এক্ষুনি আসি। আমি সঙ্গ পাগলি, এরপর বর্ষা ম্যাডামের একটা কিছু ব্যবস্থা করে দেখি না তুমি। না না বেবি, তোমার আসার দরকার নেই। আমি যে করি হোক আজকে রাতে বাসায় যাব। বাসায় গিয়ে তোমাকে ফোন দিব। আমি জানি আমার বেবিটা কত ভালোবাসে আমাকে। উম্মা উম্মা। ঠিক আছে, বাসায় গিয়ে না হয় আমাকে ফোন দিয়ে রাখলাম এখন। সাগর ফোনটা কেটে দিল। এদিকে বর্ষা চলে আসলো নিচে। তার আব্বু বসে আছে। বর্ষা তার আব্বুর পাশে গিয়ে বসতেই তার আব্বু বলতে লাগলো,
বর্ষা, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি। ছেলেটা খুবই ভালো। যদি তুই বলিস তাহলে আমি তার পরিবারের সাথে কথা বলে দেখতে পারি। আব্বু, আমি এখন অন্য কোনো ছেলেকে বিয়ে করব না। যদি আমাকে বিয়ে দিতেই হয় তাহলে সাগরের সাথেই আমাকে বিয়ে দিবে। দেখ, সাগর কিন্তু এখনও অনেক ছোট, সে কিছুই বোঝে না। তুই সাগরকে বিয়ে করলে সুখী হতে পারবি না মা। আমি তোর ভালো চাই, এখন তুই যেটা বলবি সেটাই হবে। আমি যেটা একবার ভেবে নিয়েছি এটাই করব আব্বু। তোমরা প্লিজ আমাকে জোর করো না অন্য কাউকে বিয়ে করার জন্য। আমি সাগরকে ভালোবাসি, সাগরকেই বিয়ে করব। ঠিক আছে, যা তাহলে। আমি দেখি সাগরের আম্মু আব্বুর সাথে কথা বলে ওনারা কি বলে। ঠিক আছে আব্বু, যাই তাহলে আমি এখন। বর্ষা চলে গেল আবার তার রুমে। গিয়ে দেখে সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছে। সাগরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে দেখে বলতে লাগলো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে না, এখন বিছানায় গিয়ে বস, কিছুক্ষণ রেস্ট কর, তারপর আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আমি এখন কিছুই খাবো না, আমি বাসায় যাব। প্লিজ আমাকে বাসায় যেতে দিন, এখানে আমার একটু ভালো লাগে না। বাসায় গিয়ে আমি আমার গার্লফ্রেন্ড প্রিয়ার সাথে কথা বলবো। সাগরের মুখে আবার পিয়া নামটা শুনে বর্ষা এবার রেগে গেল প্রচুর। টেবিল থেকে ছুরিটা হাতে নিয়ে সাগরের গলার কাছে ধরে বলতে লাগলো, এই, তুই প্রিয়ার মধ্যে এমন কি দেখেছিস যে আমার মধ্যে কিছুই নেই? প্রিয়ার মধ্যে যা যা আছে সব তো আমার মধ্যেও আছে। তাহলে প্রিয়াকে কেন তোর পছন্দ করতে হবে? প্রিয়া তো আমাকে অনেক কিছু দিয়েছে, আর আপনি আমার ম্যাডাম, আমার থেকে বয়সে 5 থেকে 6 বছরের বড়। সো আমি কেন আপনার সাথে প্রেম করব? প্রিয়া আমার থেকে 2 বছরের বড় হলেও প্রিয়া আমাকে অনেক ভালোবাসে। আজ থেকে ওই প্রিয়ার নাম একেবারে মন থেকে মুছে ফেল। এখন শুধু আমার নাম থাকবে তোর মনে, আর যদি আমার নাম না থাকে তাহলে তোর কি হাল করব এটা তুই টেরও পাবি না। হ্যাঁ, বললেই হলো নাকি? আপনি যা বলবেন তা হবে। আমি কখনোই আমার প্রিয়া জানকে ভুলবো না। প্রিয়া জানেমান, আমাকে নিয়ে যাও এখান থেকে। এই শাকচুনি আমাকে গিলে গিলে খেয়ে ফেলতেছে। তুই যতই ভাবিস না কেন এই বাড়ি থেকে বের হবি, কিন্তু বের হতে পারবি না। ঠিক আছে, দেখে নিও আমি এই ঘর থেকে বের হব। আমি আমার জানেমান প্রিয়ার কাছে যাবই যাব। আবারও তুই সেই প্রিয়ার নাম নিয়েছিস? এখন তোকে যে কি করতে মন চাইছে আমার কুত্তা, দাঁড়া, তোকে কিছু না করলে তুই সোজা হবি না। বলে বর্ষা ছুরিটা নিয়ে আবারও সাগরের গলার সামনে ধরে বলতে লাগলো, আবার বল তো প্রিয়ার নামটা দেখি, তোর কতটা সাহস, তুই আবার বল প্রিয়ার নামটা। এখন যদি তোর মুখে আমার নাম না আসে তাহলে বুঝতে পারছিস ছুরিটা তোর গলায় চালিয়ে দেব। বর্ষা ম্যাডাম, প্লিজ এবারের মতো আমাকে ছেড়ে দিন। আমি আর কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবো না। তোকে আমার বিশ্বাস হয় না। তুই একটা বললি আরো 10টা মেয়ের সাথে কথা বলিস, তখনই তো প্রিয়ার নাম মুখে নিতে আমার নামটা নিয়ে ফেলেছিস। যা করার এইভাবেই করতে হবে তোর সাথে, না হলে তুই ঠিক হবি না। আমি আপনাকে ভালোবাসি না, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। সো আমার সাথে কিছু করার আগে একবার ভেবে চিন্তে করবেন। কাল আমি তোর সাথে যা করব ভেবেচিন্তেই করব। তুই যদি ভাবিস ওই প্রিয়ার সাথে প্রেম করবি তাহলে একটা কথা শুনে রাখ, আমি বেঁচে থাকতে তুই কখনোই ওই প্রিয়ার সাথে প্রেম করতে পারবি না। আমি সব সময় তোদের প্রেমের মাঝে বাধা দিব। থেকে আমি আর এখানে পড়তেই আসবো না। আম্মুকে বলবো যে আপনি আমাকে অনেক মারধর করেন। আরও উল্টাপাল্টা বুঝিয়ে সাজিয়ে আমি আর এখানেই আসবো না। তোর আম্মু মানে আমার হবু শাশুড়ি আম্মু, উনি ভালোভাবেই জানে আমি তোকে মারধর করি নাকি মারধর করি না। হায় আল্লাহ, আমাকে এটা কোথায় পাঠালে? আমি এই মেয়ের সাথে কথাই বলবো না, পড়তেও আসবো না কাল থেকে। বর্ষা সাগরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর ভাবতেছে, এই ছেলেকে যে করেই হোক আমার কাছেই রাখতে হবে, না হলে এই ছেলে ওই প্রিয়া নাকি শাকচুন্নি তার কাছে চলে গেলে আমি আমার সাগরকে হারিয়ে ফেলবো। এটা কখনোই হতে দেব না আমি। যা হবার হবে, আমি সাগরকে এই বাড়িতেই রেখে দিব। এই বলে ভাবতেছে বর্ষা। এমন সময় বর্ষার রুমে প্রবেশ করলো তার আম্মু। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষার আম্মু বলতে লাগলো, কিরে বর্ষা, সাগরকে এভাবে দাঁড়িয়ে রেখেছিস কেন? সাগর, যাও বিছানায় গিয়ে বসে পড়ো। এই তো আন্টি, কত ভালো আন্টি আপনার মেয়ে, এত গন্ডি কেন? ওই যে ওনার হাতে ছুরিটা দিয়ে আমার গলায় চালিয়ে দিতেছিল, একটুর জন্য বেঁচে গেছি আমি। বর্ষা, এসব কি হচ্ছে? ছুরি নিয়ে মজা করা ঠিক না। সাগর বাবা কি খাবে বলো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আপনি রান্না করবেন, তাহলে তো রান্নার টেস্ট অনেক অনেক বেশি মজা করবে। ওই দিন মোরগ পোলাও রান্না করে দিয়েছিলেন না,
আজকেও মোরগ পোলাও রান্না করেন। আপনার হাতের মোরগ পোলাও অনেক স্বাদ খাইতে। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি মোরগ পোলাও রান্না করে নিয়ে আসতেছি। আর বর্ষা, সাগরের সাথে এরকম ব্যবহার করবি না, এই বলে দিলাম। ঠিক আছে আম্মু, তুমি যাও। আমি সাগরের সাথে আর খারাপ ব্যবহার করব না। বর্ষার আম্মু চলে যেতে বর্ষা বিছানা থেকে উঠে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো খাটে। এসে হাতে একটা লাঠি নিয়ে ঘোরাতে ঘোরাতে বলতে লাগলো, যাক, শ্বশুরবাড়িতে খাবার খাবি ভালো কথা। শাশুড়ি মায়ের কাছে তার মেয়ের বদনাম করবি, তাই না? এখন দিব নাকি কয়েকটা বাড়ি? না প্লিজ, এমন করবেন না। একটু আগেও তো আমাকে অনেক মেরেছেন, মন ভরে নাই আমাকে মেরে। মন তো ভরেছে, কিন্তু আমার প্রাণটা তো এখনো ভরে নাই। প্রাণটা ভরে দিতে পারলেই তোকে আর কিচ্ছু করব না। সত্যি তো ঠিক আছে, আমি আপনার প্রাণ এখনই ভরে দিতেছি। এ বলে সাগর আস্তে আস্তে করে বর্ষার কাছে চলে গেল। বর্ষার এতটাই কাছে চলে গেছে যে বর্ষার ঘন নিঃশ্বাস সাগর শুনতে পাচ্ছে। আস্তে আস্তে করে সাগর তার ঠোঁট জোড়া বর্ষার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। বর্ষা প্রথমে কিছু না করলেও একটু পর সাগরের সাথে সেও রেসপন্স করতে লাগলো। প্রায় 20 মিনিট লিপ কিস করার পর সাগর বর্ষাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, মন ভরছে নাকি আরও করতে হবে কিছু? আর করতে হবে না। আচ্ছা সাগর, একটা সত্যি কথা বলতো, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার সাথে সম্পর্ক করতে পারবি না তুই? না, আপনি দেখতে অনেক সুন্দর, তবে আমি আপনার সাথে সম্পর্ক করতে পারবো না, কারণ আপনি আমার ম্যাডাম। ম্যাডামের সাথে ছাত্রের কখনোই সম্পর্ক হয় না, হলেও তা ছাত্র আর ম্যাডামের সম্পর্ক। হয়েছে হয়েছে, আর এসব বলতে হবে না, আমি বুঝি সব কিছু। এখন যা, ফ্রেশ হয়ে আয়, একটু পর না হয় নিচে গিয়ে খাবার খাবি। খাবার খেয়ে কিন্তু আমি চলে যাব বাসায়, প্লিজ আমাকে আটকাবেন না। ঠিক আছে, আর আটকাবো না, তবে একটা কথা, তুই প্রিয়ার সাথে যেন আর না দেখি তোকে। যদি একবার দেখতে পাই তাহলে মনে রাখিস, ওই দিন তো শেষ দিন হবে। সাগর মাথা নেড়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলো বর্ষা তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাগরের দিকে তোয়ালেটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে, এটা দিয়ে মুখ মুছে নে। সাগর তার মুখ মুছে নিল তোয়ালেটা দিয়ে। বেশ কিছুক্ষণ পর সাগর আর বর্ষা চলে গেল নিচে। সাগরকে দেখে বর্ষার আব্বু বলতে লাগলো, সাগর বাবা, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো, এখানে তোমার সাথে কিছু গল্প করি, ততক্ষণে রান্না হয়ে যাক। সাগর বর্ষার আব্বুর পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ গল্প করার পর খাবার খাওয়ার জন্য বর্ষার আম্মু ডাকতে লাগলো সবাইকে। সবাই চলে গেল খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে বসে আছে সবাই। এমন সময় সাগর বলতে লাগলো, আচ্ছা বর্ষা ম্যাডাম, আমি এখন বাড়িতে চলে যাই, অনেক রাত হয়ে গেছে। একা একা যেতে পারবি নাকি আমাকে নিয়ে দিয়ে আসতে হবে কিছু দূরে গিয়ে? এখনও রাত তেমন হয় নাই, মাত্র তো 9টা বাজে। একা একা যেতে পারবো এখান থেকে। আর যদি রাস্তায় রিক্সা পাই তাহলে রিক্সায় উঠে যাব, চিন্তা করবেন না আমার জন্য। ঠিক আছে, যা তাহলে। আর কালকে ঠিক টাইমে চলে আসবি। যদি না আসিস তাহলে তোর বাসা থেকে তোকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে, আমি কালকে ঠিক সময় চলে আসব, চিন্তা করবেন না। এই বলে সাগর চলে আসলো বাহিরে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল পিয়াকে। কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু এখনো ওয়েটিং বলতেছে। বেশ কিছুক্ষণ পর সাগরের ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল পিয়া ফোন দিয়েছে। কল রিসিভ করতেই ও পাশ থেকে পিয়া বলতে লাগলো, সরি বেবি, আসলে আমাদের সাথে কথা বলছিলাম, তাই তো আর খেয়াল করি নাই যে তুমি ফোন দিয়েছো। আচ্ছা সমস্যা নেই, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ আমিও করছি, একটু আগে বর্ষা ম্যাডামদের বাসায়। এখন আমি আমাদের বাসায় যাইতেছি তোমার সাথে কথা বলতে বলতে। আচ্ছা, তো বাসায় যাও, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? আমি কালকে সকালে তোমার সাথে দেখা করব, পরে তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। এই বলে পিয়া ফোনটা কেটে দিল। এদিকে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি রে, আজকে এত দেরি হলো কেন আসতে? রাস্তায় কোনো সমস্যা হয়েছিল নাকি? না, রাস্তায় তো কোনো সমস্যা হয় নাই, তবে বর্ষা ম্যাডামদের বাসায় সমস্যা হয়েছে। বর্ষা ম্যাডাম আমাকে অনেক পিটিয়েছে। এই দেখো আম্মু,
আমার হাত এখনো লাল হয়ে আছে। তুই নিশ্চয়ই কোনো কিছু করছিস, তাই তো বর্ষা তোকে মেরেছে। ভালোই করেছে। যা এখন রুমে গিয়ে ঘুমা। তুমিও বর্ষা ম্যাডামের মতো কথা বলতেছো। আমি এই বাড়ি থেকে চলে যাব, দেখে নিও তোমরা। হ্যাঁ, আমিও বর্ষার মতোই। এখন যা রুমে গিয়ে ঘুমা। খাবার তো খাইয়ে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে। আম্মু, তুমিও শুরু করলে বর্ষা ম্যাডামের মতো। আমি আর এই বাড়িতে থাকবোই না, সত্যিই থাকবো না। কালকেই চলে যাব কোথাও। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই তার চোখে ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই তার। পরের দিন সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরে আম্মু বলতে লাগলো, সাগর, তোকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আজকে একটু আগে বর্ষাদের বাসায় যাবি? বর্ষার আম্মু তোকে কিছু জিনিসপত্র দিয়ে দেবে, ওইগুলো নিয়ে আসবি। ঠিক আছে আম্মু, আমি ওইগুলো নিয়ে আসব, চিন্তা করো না। সাগর চলে গেল কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পিছন থেকে রিয়া বলে উঠল, কিরে পিয়ার বয়ফ্রেন্ড, তুই তো সেই সাগর তাই না, যে কিনা 2 দিনও রিলেশন করে না একটা ছেলের সাথে, সে কিনা আজকে 10 দিন ধরে তোর পিছু পিছু ঘুরছে। বুঝতে হবে আপু, না বুঝলে খরচ অনেক, বুঝেছ? প্রিয়া এখন আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। সো তোমাকে আর কি বলবো, কিছুই বলার নেই। প্রিয়া আবার তোকে ভালোবাসে? হাসালে তুই। ওই দেখ, প্রিয়া তার বাইকে করে কাকে নিয়ে আসতেছে। সাগর রাস্তার দিকে তাকাতে দেখতে পেল পিয়া একটা ছেলেকে নিয়ে আসতেছে। ছেলেটা তার ক্লাসমেট। পিয়া সোজা চলে আসলো সাগরের সামনে আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই ভাবছিস আমি তোর সাথে সত্যি রিলেশন করি? তাহলে এটা তোর বোকামি। আমি তোর সাথে এতদিন টাইম পাস করেছি। সো এই যে আমার বয়ফ্রেন্ড, তাকে তো ভালো করেই চিনিস। সে আমার ক্লাসমেট আহাদ। ও আচ্ছা, এর জন্যই তো কালকে রাতে ওয়েটিং পেয়েছি। আর আমি জানি আপনি যেমন, তাই তো আগে থেকে আমি রিয়ার সাথে সেটেল হয়ে গেছি, তাই না রিয়া? হ্যাঁ, একদম ঠিক কথা বলছে সাগর। প্রিয়া, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, যে ভুলের ক্ষমা কখনোই হয় না। সো এক কাজ কর, তুই আহাদকে নিয়ে সুখে থাক, আমি না হয় সাগরকে নিয়ে সুখে থাকি। আহাদের চাইতে দ্বিগুণ রোমান্টিক হচ্ছে সাগর, এটা তুই ভালো করেই জানিস। যা তাড়াতাড়ি যা, দেখ না কতটা রোমান্টিক দেখতে পারে সাগর। কয়েকদিন পর আমাদের এত ভালোবাসা দেখে আবার তুই দৌড়ে চলে আসিস না সাগরের সাথে রিলেশন করতে, তখন কিন্তু আমি সাগরকে দিব না। সেটা সময় বলে দেবে, আমি কিছুই বলবো না। চলো আহাদ, আমরা এখন ওদিকে যাই, ওখানে গিয়ে বসে গল্প করি। ঠিক আছে বেবি, চলো যাওয়া যাক তাহলে। পিয়া আর আহাদ চলে গেল ওইখানে। বেশ কিছুক্ষণ পর রিয়া আর সাগর চলে আসলো ক্লাসে। টেবিলের উপর রিয়াকে বসিয়ে দিয়ে আর ঠোঁটে মুখে এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো সাগর। এদিকে পিয়া বাইরে বসে দেখে তাদের এই অবস্থা দেখতেছে আর মনে মনে আফসোস করে বলতেছে, আমি মনে হয় সোনা হারিয়ে লোহাকে খুঁজে নিয়েছি, কিন্তু এখন কি করি? আমি চাইলে যে আর পারবো না সাগরকে ফিরিয়ে আনতে। তবুও যে করেই হোক আমি সাগরকে ফিরিয়ে আনবো আমার কাছে। কি ব্যাপার জানেমন, তুমি কি এমন ভাবতেছ? আমাকে বলো, আমি সব কিছু এনে দিতেছি তোমার সামনে। না হাত, আমার কিছু লাগবে না, এমনিতে একটু অতীতের কথা ভাবছিল। আচ্ছা তুমি ক্লাসে যাও, তোমার স্যার প্রবেশ করেছে। ঠিক আছে বেবি, আমি তাহলে ক্লাসে যাচ্ছি। ক্লাস শেষ করে এরপর বাইরে আসবো। ঠিক আছে, সময় সুসময় বলে দেবে আমার কখন কোথায় থাকবো। এই বলে আহাদ চলে গেল ক্লাসরুমের দিকে। পিয়া মাঠের মাঝখানে বসে আছে। এমন সময় পিছন থেকে তার বান্ধবী নবিতা বলতে লাগলো, কি রে প্রিয়া, মাঠের মাঝখানে বসে কি এত চিন্তা ভাবনা করতেছিস? আহাদের সাথে আবার রিলেশনে গেলি নাকি তুই? হ্যাঁ গিয়েছিলাম, তবে এখন ছেড়ে দিব ভাবছি, কারণ আহাদের সাথে আমার একটু মিল হয় না। সাগর ছিল, সাগরের সাথে কত রোমান্স, কত কি করতে পেরেছি, কিন্তু আহাদের কোনো কিছুই বোঝে না। তুই তো বড়লোক ছেলে খুঁজছিস, আমার কাছে একটা বড়লোক ছেলে আছে, লাগলে বলতে পারিস। তবে ছেলেটা একটু তৃতীয় লিঙ্গের মানুষের মতো আচার আচরণ করে, মানে এক কথায় বলতে গেলে হিজড়া স্বভাব আছে একটু। টাকা পয়সা কোনো অভাব নেই, যখন যা চাইবি তখন তাই দিবে। না
রে বান্ধবী, আমার আর দরকার নেই। তুই এখন ক্লাসে যা, আমার ভালো লাগছে না। আমি কি করব কিছুই বুঝছি না। সাগরকে ফিরিয়ে আনবো কিভাবে? আরে সাগরের কথা বলতেছিস কেন? সাগরকে ছেড়ে দিয়েছিস, এখন আরেকটা নতুন জুড়াবি? তুই যাকে বলবি সে তোর সাথে রিলেশন করতেই চাইবে, কারণ তুই তো বড়লোকের মেয়ে, তো তোর টাকা পয়সা আছে, তাই আর কি। দেখ নবিতা, এখন আমাকে রাগিয়ে দিস না। রাগিয়ে দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোর সাথে। ঠিক আছে, আর কিছু বলবো না। ওই দেখ, আমার বেস্ট ফ্রেন্ড আসতেছে, তুই চাইলে তার সাথে রিলেশন করতে পারিস। বলেছিলাম না তার কথা, এই একটু আগে। অনেক টাকা পয়সার মালিক, তবে একটু হিজড়া টাইপের। এ বলে পিয়া নবিতাকে দৌড়াতে লাগলো। এদিকে নবিতা দৌড়াতে দৌড়াতে চলে গেল ক্লাসে। বেশ কয়েকটা ক্লাস শেষ করে সাগর আর রিয়া চলে আসলো বাইরে। শিমুল গাছের নিচে বসে আছে। এমন সময় পিয়া সাগরের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, তবে রে দাঁড়া, তুই এখানে তোকে মজা দেখাচ্ছি। সাগর, সাগর তোর সাথে আমার কিছু কথা আছে, চলো এদিকে। আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কি কথা? সাগর যাবে না, তুই চলে যা এখান থেকে প্রিয়া। দেখ রিয়া, তুই মাত্র একদিন হয়েছে ওর সাথে রিলেশনে গেছিস, আর আমি ওর সাথে 15 দিনের তোর রিলেশন। সো আমি যা বলবো সাগর তাই করবে। বললেই হলো নাকি যে তুই যা বলবি সাগর তাই করবে? সাগর আমার, সে আমি যা বলবো তাই করবে, তাই না সাগর? হ্যাঁ রিয়া, একদম ঠিক বলেছ। আর প্রিয়া, তুমি আমার সাথে ব্রেকআপ করেছো, আমি তোমার সাথে কেন কথা বলবো? তুমি এখান থেকে চলে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। আবার কি বলি? তুই আমার মুখ দেখতে চাইস না? এখন যদি আমি রেগে যাই সাগর, তাহলে তোর কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কার অবস্থা কি খারাপ করবে সেটা না হয় পরে দেখা যাবে। সাগর, তোকে আমি কি বলেছিলাম তুই অন্য মেয়েদের সাথে কোনো কথা বলবি না? তাহলে তুই ওদের সাথে বসে আছিস কেন? চল আমার সাথে বাসায় যাবি। বর্ষা ম্যাডাম, আপনি বাসায় যান, আমি আসতেছি একটু পর। রিয়া চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। দাঁড়া, তোর ঘুরে ঘুরে বের করতেছি আমি। এই বলে বর্ষা তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে সাগরকে দেখাতে সাগর দিল বাড়ির দিকে এক দৌড়। সাগরকে আর পায় কি, সাগর বাড়ির সামনে এসে হাঁপাতে লাগলো। এদিকে বর্ষা, রিয়া এবং পিয়া দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে। এমন সময় রিয়া বলল, বর্ষা আর প্রিয়া, তোমরা যদি আমার পথে কাঁটা হয়েও দাঁড়াও তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। তোমরা আমার সাগরকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো, তা তো আমি কখনোই হতে দিব না। তোমরা যা চাইবে আর আমি তা দিয়ে দিব, তা কখনোই হবে না। এত লুচ্চা স্বভাব কেন তোদের? আমি সাগরকে বিয়ে করব, দেখি তোরা কিভাবে আটকে রাখিস আমাকে। বর্ষা, আমার গালে চড় মেলে ঠিক করলে না। তুমি এটার উপযুক্ত শাস্তি আমি একদিন না একদিন দিব, মনে রেখো। এ বলে রিয়া চলে গেল ওখান থেকে। এদিকে বর্ষা আর পিয়া দাঁড়িয়ে আছে। এমন সময় বর্ষা বলতে লাগলো, প্রিয়া, তোরও শখ আছে নাকি দুইটা খাওয়ার, নাকি এমনি এমনি চলে যাবে এখান থেকে? এমনি এমনি চলে যাবে, তবে একটা কথা মনে রাখো, তোমাদের দুজনকে আমি এমনভাবে সাইজ করবো না, না পাবে সাগরকে, না পাবে কাউকে বিয়ে করতে। ঠিক আছে, দেখা যাবে। নে, যা এখান থেকে। পিয়াও চলে গেল ওখান থেকে। এদিকে বর্ষা একটা রিক্সা নিয়ে চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। বর্ষাকে দেখে হাসি মুখে বলতে লাগলো, ভিতরে আসো মা। কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? সাগরের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি তোমার? না, আমার কোনো ঝামেলা হয় নাই, কিন্তু আপনার ছেলে অনেকগুলো প্রেম করে। এখন সবাই আপনার ছেলেকে বিয়ে করতে চাইছে। কেউ যদি বিয়ে না করতে পারে তাহলে সাগরকে তারা হয়তো মেরে ফেলবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দিবেন নাকি আপনার ছেলেকে মৃত অবস্থায় কবরে পাঠাবেন? কি বলতেছো এসব বর্ষা? আমার একটা মাত্র ছেলে, আমি আমার ছেলেকে হারাতে চাই না। যে করেই হোক আমি তোমার সাথে বিয়ে দেব সাগরকে। আচ্ছা, আমি এখন বাসায় যাই, আপনি আপনার ছেলের সাথে কথা বলে দেখেন কি বলে আপনার ছেলে। এই বলে বর্ষা চলে গেল বাসায়। এদিকে সাগরের আম্মু চিন্তিত হয়ে গেল। সিঁড়ি পেয়ে উপরে উঠতে গেল। সাগরের রুমের সামনে এসে বলতে লাগলো, সাগর, এই সাগর, ঘুমিয়ে আসিস নাকি জেগে আসিস? তোর সাথে কথা ছিল, একটু বাইরে আয়। কি হয়েছে আম্মু, তুমি এভাবে ডাকতেছো কেন আমাকে? আর তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? চিন্তিত মনে হবে না তো কি মনে হবে? বর্ষা একটু আগে এসে বলে গেছে যে তুই নাকি অনেকগুলো প্রেম করিস।
এখন সবাই তোকে বিয়ে করতে চাইতেছে। তুই কি করবি আমি জানি না। আমি বর্ষার সাথে তোর বিয়ে দেব, অন্য কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না। আম্মু, তুমি যা খুশি তাই করো। আমি বর্ষা আপুকে বিয়ে করব না। উনি আমার থেকে অনেক বড়। এখন উনাকে যদি বিয়ে করি তাহলে পাড়া প্রতিবেশী আমাকে লজ্জা দিবে আর বলবে যে দেখো দেখো, বুড়ি একটা মেয়ে বিয়ে করে এনেছে। কে কি বললো তাতে আমার যায় আসে না। আমি একবার যখন ধরে নিয়েছি বর্ষাকে বাড়ির বউ বানিয়ে আনবো, সো বর্ষাকে বউ বানিয়ে আনবই। আমি নিচে গেলাম, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার দিতেছি। সাগরের আম্মু চলে গেল নিচে। এদিকে সাগর ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পেল তার ফোনটা বাজতেছে। তাকিয়ে দেখে রিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রিয়া বলতে লাগলো, সাগর, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। এক্ষুনি মানে এক্ষুনি। ঠিক আছে, আমি 10 মিনিট পর আসতেছি। কোথায় আসতে হবে মেসেজ করে পাঠিয়ে দাও, আমি খাবার খেয়ে বের হচ্ছি। সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। খাবার খেয়ে চলে গেল বাহিরে। হাঁটতে হাঁটতে চলে আসলো সেই ঠিকানায়। এসে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে সাগর বলতে লাগলো, রিয়া, তুমি এত আর্জেন্ট ডাকলে কেন আমাকে? কোনো সমস্যা হয়েছে? বর্ষা আপু তোমাকে কিছু বলেছে নাকি? বলেছে মানে অনেক কিছু বলেছে, আবার আমাকে তিনটা চড়ও মেরেছে। এর জবাব তো আমি দিবই দিব। বলে রিয়া সাগরের মুখের উপর ক্লোরোফর্ম মেরে সাগরকে অজ্ঞান করে দিল। সাগর অজ্ঞান হয়ে যেতেই পাশ থেকে একটা গাড়ি এসে সাগরকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল। আমাদের পুরনো গেস্ট হাউসে নিয়ে যাও এই পিচ্চিকে। আমি যদি না পাই তাহলে অন্য কেউ পাবে না। বলে রিয়া সাগরকে নিয়ে চলে গেল সেই পুরনো গেস্ট হাউসে। সাগরকে চেয়ারের সাথে বেঁধে রেখে এদিকে প্রিয়া ফোন দিল সাগরের নাম্বারে। ফোনটা বাজতেই রিয়া ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো, প্রিয়া, সাগরকে পাওয়ার আশা ছেড়ে দে। তোরা কখনোই সাগরকে পাবি না। আমি সাগরকে অনেক দূরে নিয়ে এসেছি, সো এত চিন্তা করে লাভ নেই। তবে যেটা বলছি সেটা কর। দেখ রে, তুই এটা মোটেও ভালো করলি না। আমি সাগরকে খুঁজে বের করবো, দরকার পড়লে আইনের সহায়তা নিব। সাগরের আব্বু, সাগর তো এখনো বাসায় আসলো না। সে কোথায় গেছে? তুমি একটু খোঁজ নাও। আমি তো সেই কখন থেকে ফোন দিতেছি সাগরকে, কিন্তু সাগর ফোন রিসিভই করতেছে না। দাঁড়াও, আমার পরিচিত একজন পুলিশ অফিসার আছে, আমি তাকে ব্যাপারটা জানাচ্ছি, দেখি উনি কি করতে পারে। এটা বলে সাগর আব্বু ফোনটা দিল সে পুলিশ অফিসারের কাছে। ওপাশ থেকে পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আরে জাহাঙ্গীর সাহেব জি, হঠাৎ আমাকে মনে করে? মনে তো করেছিলাম আরও আগেই, কিন্তু এখন অনেক বড় বিপদে পড়ে গেছি। আমার ছেলে সাগরকে খুঁজে পাওয়া যাইতেছে না। সে বিকাল 2টার দিকে বাসা থেকে বের হয়েছে। ওর সকল বন্ধুকে ফোন দেওয়া হয়ে গেছে, কিন্তু কেউ ফোন রিসিভ করতেছে না। ও আচ্ছা, ওর কাছে তো ফোন আছে তাই না? আমাকে সে নাম্বারটা দাও, আমি লাস্ট লোকেশন বের করে দেখি সে কোথায় আছে। 01827183613। এটা হচ্ছে আমার ছেলের নাম্বার। একটু লাস্ট লোকেশনটা বের করে দেখো তো সে কোথায় আছে। ঠিক আছে, আর চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আমি দেখেছি সেহেতু খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো। সাগরের আব্বু ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর পুলিশ অফিসার সাগরের লাস্ট লোকেশন বের করে ফেলল রিয়াদের বাংলো বাড়িতে। পুলিশ অফিসার তার পুরো ফোর্স নিয়ে চলে আসলো ওইখানে। গিয়ে দেখে সাগরকে বেঁধে রাখা হয়েছে এবং তার সামনে বসে আছে রিয়া। রিয়াকে দেখে পুলিশ অফিসার বলতে লাগলো, রিয়া, তুই সাগরকে এখানে বন্দি করে রেখেছিস কেন? আব্বু, আমি সাগরকে খুব ভালোবাসি, সাগরকে বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমার কাছ থেকে সাগরকে কেড়ে নিও না। ভালোবাসিস সেটা মুখে বললেই তো হয়, এভাবে ধরে এনে তাকে আটকে রেখে ভালোবাসা যায় না রিয়া মা। আটকে রাখবো না তো কি করব? আপু, এই পিচ্চি ছেলে শুধু আমার সাথে না, আরও কয়েকজনের সাথেই রিলেশন করে। তারাও সাগরকে বিয়ে করতে চায়। এর জন্য আমি আজকে সাগরকে কিডন্যাপ করেছি। ঠিক আছে, এখন চল সাগরদের বাসায় যাই, ওদের বাসায় গিয়ে না হয় একটা সমাধান করা যাবে। বলে পুলিশ অফিসার মানে রিয়ার আব্বু সাগর আর রিয়াকে নিয়ে চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই বর্ষা এসে দরজা খুলে দিল। বর্ষাকে দেখে রিয়া বলতে লাগলো, বর্ষা, তুই এখানে কি করছিস? আমার জান পাখি কেড়ে নিতে এসেছিস? পারবি না। আমি আমার আব্বুকে নিয়ে এসেছি। আজকে এই বাড়ি থেকে সাগরকে বিয়ে করে এরপর যাব।
তুই বিয়ে করবি আর আমরা বসে বসে মুড়ি খাবো? সে আমাদের সাথে রিলেশন করছে, আমরাও ভাগ পাবো তার। তুই শুধু একা না। সাগরকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। সবাই একসাথে বসে আছে। সাগরের আম্মু আব্বু, পিয়ার আব্বু আম্মু, রিয়ার আব্বু আম্মু, বর্ষার আব্বু আম্মু। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, তুই কি চাস বলতো? আব্বু, আমি আমার স্বাধীন মতো চলতে চাই। আমি যখন যা খুশি তাই করব। এটা না হয় বুঝলাম, কিন্তু তুই যে এই তিনজনের সাথে প্রেম করেছিস, এটা সাজা কি হবে বলতো? আমি মুখ দেখাবো কি করে সমাজের মানুষকে? কাজ করো আব্বু, আমি কাউকেই বিয়ে করব না, আর বিয়ে করলে আমি বর্ষা আপুকে বিয়ে করব। তুই বর্ষাকে বিয়ে করবি কেন? আমাদের কি হয়েছে? আমাদের রূপ কি কম নাকি? আমরাও তোকে ভালোবেসেছি, আমরা তোকে বিয়ে করতে চাই। তোমরা বললেই তো হলো না, সারা জীবন আমি থাকবো। সো কার সাথে আমার ভালো হবে, কার সাথে আমার ভালো হবে না, এটা শুধু আমি ডিসাইড করব। আমরা বিয়ে করতে দিবই না। দরকার পড়লে তুই চিরকুমার থাকবি, তবুও আমরা তোকে বিয়ে করতে দিব না। কি হচ্ছে এসব রিয়া? আচ্ছা সাগর, তুমি লাস্ট একটা কথা বলো তো, তুমি এই তিনজনের মধ্যে কাকে বিয়ে করতে চাও? আমি এই তিনজনের মধ্যে বর্ষা আপুকে বিয়ে করতে চাই। বর্ষাকে যেহেতু বিয়ে করতে চাও, তাহলে বাকিদের সাথে কেন তুমি রিলেশনে গেছো? এটা উত্তর দাও আমাকে। আমি শুনতে চাই তুমি কেন এমনটা করলে। আমি কেন এমনটা করেছি জানেন? এখন তো অনেক রাত, আপনাদের দেখানো সম্ভব না। আজকে রাত আপনারা এই বাড়িতে থাকেন, কালকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, তখন দেখতে পারবেন ওরা কি করেছে। বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসে কথা বলতে লাগলো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকাল 10টা। সাগরকে নিয়ে চলে আসলো হাসপাতালে। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে সবাই। এমন সময় সাগর পিয়া এবং রিয়াকে উদ্দেশ্য করে বলল, রিয়া এবং প্রিয়া, একটু ভিতরে তাকিয়ে দেখো তো ছেলেটাকে চিনতে পারো কিনা। এটা তো সাকিব। ওর কি হয়েছে? অপারেশন থিয়েটারে কেন? ভালোভাবে একটু খেয়াল করে দেখো তোমরা ওর সাথে কি করেছো। ও সাগর, আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটাও আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, তাই নাকি? একবার না প্রিয়ার কাছে ধোকা খেয়েছিস, এখন আবার কার পিছনে পড়েছিস তুই? দেখ, রিয়া আছে না, ও আমাকে খুব ভালোবাসে। আমি তাকে আজকে প্রপোজ করব। এক বন্ধু, আজাইরা কোনো কাজ করিস না। তাদের ব্যবহার আমি খুব ভালো করেই জানি। 1 মাস রিলেশন করবে, পরে ব্রেকআপ করে দিবে। তো একটু বুঝে শুনে রিলেশনে যা। আমি অনেক ভেবেচিন্তে রিয়ার সাথে রিলেশনে যাচ্ছি। রিয়া আমাকে ঠকিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে রিয়া যদি এখন আমাকে ঠগায়, তাহলে আমি আত্মহত্যা করব। ঠাস ঠাস ঠাস। শালা, আত্মহত্যা সবসময় সমাধান হয় না। সমাধান করতে হলে একটা না একটা কিছু করতে হবে তাদের সাথে, বুঝেছিস? আচ্ছা, তুই রিলেশনে যা, দেখ কি হয়। তবে খুব সাবধানে, ওরা কিন্তু খুব চালাক। তোকে বলদ ভেবে রিলেশন করবে। ফ্ল্যাশব্যাক 4 মাস আগের কথা। সাগর এবং তার বাকি বন্ধুরা চলে গেল ক্লাসে। কয়েকটা ক্লাস শেষ করে সাগর, সাকিব এবং আরও কয়েকজন চলে আসলো বাহিরে। শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে। এমন সময় রিয়া আসলো সাকিবের কাছে। রিয়াকে দেখে সাকিব হাঁটুকে প্রপোজ করতে লাগলো। রিয়া, আমাকে কি তুমি তোমার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করবে? সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। তুমি প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না সাকিব। আই লাভ ইউ। এই বলে সাকিব রিয়াকে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ পর সবাই চলে গেল একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিতে লাগলো। দেখতে দেখতে কিভাবে কেটে গেল 3টি মাস। সাগর, সাকিব, রিয়া এবং আরও কয়েকজন বন্ধু বসে আছে শিমুল গাছের নিচে। এমন সময় রিয়া সবার সামনে বলে উঠল, সাকিব, তোমার সাথে আমি আর রিলেশন কন্টিনিউ করতে পারবো না। মানে কি বলতেছো রিয়া তুমি এসব? আমাদের রিলেশনে 3 মাস হয়ে গেছে। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি না বলেছিলে সামনের সপ্তাহে আমাদের বিয়ে হবে? তাহলে এখন তোমার সিদ্ধান্ত পাল্টে ফেললে কেন? তোমাকে আমার ভালো লাগে না, এর জন্য আমি তোমার সাথে আর রিলেশন করতে চাই না। রিয়া, তুমি এসব কি বলতেছো? তুমি কি রিলেশন ছেলে খেলা পেয়েছো? যখন চাইবে তখন ধরবে, যখন চাইবে তখন ছেড়ে দিবে।
হ্যাঁ, আমারও এটাই মনে হয়। আমি এটাই করব। সো তুমি আমাদের সম্পর্কের মাঝে নাক গলাবে না। রিয়ার এমন কথা শুনে সাকিব দৌড়ে চলে গেল গেটের কাছে। রাস্তা পার হতে যাবে এমন সময় বড় একটা ট্রাক এসে সাকিবকে ধাক্কা দিয়ে চলে যায়। সবাই দৌড়ে চলে গেল সাকিবের কাছে। সাকিবকে জড়িয়ে ধরে কান্না করতেছে সাগর এবং বাকি সবাই, কিন্তু রিয়া আসলো না। রিয়া তার মতো ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছে। সাগর, তাড়াতাড়ি সাকিবকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এ বলে সাগর এবং তার বাকি বন্ধু মিলে সাকিবকে নিয়ে চলে গেল হাসপাতালে। সাকিবের এমন অবস্থা দেখে সরাসরি অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল ডাক্তাররা। সবাই দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটার বাইরে। এমন সময় সাকিবের আব্বু আম্মু দৌড়ে আসলো। সাকিবের এমন অবস্থা দেখে সাগরকে জড়িয়ে ধরে সাকিবের আম্মু কান্না করতে করতে বলতে লাগলো, কিভাবে কি হয়েছে? আমার ছেলের এমন অবস্থা হয়েছে কিভাবে? কলেজ থেকে বের হওয়ার সময় হঠাৎ একটা গাড়ি এসে তাকে মেরে দিয়ে যায়। এখানে গাড়ির ড্রাইভারের কোনো অপরাধ ছিল না, যা ছিল সব সাকিবের। সে দৌড়ে কলেজ থেকে বের হয়েছে। সবাই অপেক্ষা করতেছে অপারেশন থিয়েটারের সামনে। দীর্ঘ 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো অপারেশন থিয়েটারের ভিতর থেকে। সাগর সামনে এগিয়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে বলতে লাগলো, ডাক্তার, আমার বন্ধু সাকিবের কি অবস্থা এখন? এখন আপনার বন্ধু অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আশা করি কিছুটা পরিবর্তন আসবে। আজকে ভিতরে যদি কিছু পরিবর্তন না আসে তাহলে ওনাকে আমরা বাঁচাতে পারবো না। ডাক্তারের মুখে এমন কথা শুনে সাকিবের আম্মু হাউমাউ করে কান্না করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। সাকিবের অবস্থা কিছুটা উন্নত হয়েছে, কিন্তু সাকিব কোনো কথা বলতে পারছে না। সাগর আমাদের বন্ধু, যে এমন অবস্থা করেছে তাকে কখনোই ছাড়বি না। আমি হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি তুই এটার প্রতিশোধ নিতে পারবি। তুই কোনো চিন্তা করিস না, খুব শীঘ্রই তাদের কিছু করব, দেখে নিস তুই। সবাই হাসপাতালে বসে আছে। এমন সময় নার্স এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাদের মধ্যে সাগরকে রোগী ভিতরে যেতে বলেছে তাকে। সবাই চলে গেল ভিতরে। সাকিবের পাশে বসে বলতে লাগলো, বন্ধু, এখন কেমন আছিস তুই? এখন একটু ভালো আছি সাগর। আমার সাথে ওরা এমন করেছে, তুই ওদের ছাড়বি না? ঠিক আছে, আমি ওদের ছাড়বো না, তুই কোনো চিন্তা করিস না। আমি একদিন না একদিন দেখবি ওদের বিচার করব। সাগর কিছুক্ষণ সাকিবের দিকে কথা বলে চলে গেল বাইরে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে গেল ডাক্তারের কেবিনে। সাগরকে দেখে ডাক্তার বলতে লাগলো, আপনার বন্ধুকে 3 মাস হাসপাতালে আসতে হবে। এই 3 মাসে আমরা আপনার বন্ধুকে পুরোপুরি সুস্থ করে ফেলবো। আপনারাও শুধু দোয়া করবেন আপনার বন্ধুর জন্য। সাগর আর কিছুক্ষণ কথা বলে চলে গেল বাইরে। দেখতে দেখতে কেটে গেল 1 মাস 20 দিন। এখন বর্তমানে ফিরে যায়। বর্তমান। দেখেছো রিয়া, তোমার জন্য আজকে আমার বন্ধুর এমন হাল হয়েছে। এখন তুমি বলো, সাকিবকে বিয়ে করবে নাকি আমাকে বিয়ে করবে? আমাকে কিছুক্ষণ ভাবতে দাও সাগর, আমি তোমাকে পরে জানাচ্ছি। সাগর, আমি মাপ চেয়েছি তোমাদের দুজনের কাছে। আমি আর কখনো এমন কাজ করব না কারোর সাথে। আমার কাছে মাপ না চেয়ে সাকিবের কাছে মাপ চাও গিয়ে। আর যদি পারো তোমরা 2 জন মিলে সাকিবকে সুস্থ করে দাও, আর কিছু লাগবে না। এই বলে সাগর চলে গেল কেবিনের ভিতরে। বেশ কিছুক্ষণ থাকার পর প্রিয়া কেবিনের ভিতর প্রবেশ করলো। সাগরের পাশে এসে দাঁড়িয়ে সাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাকিব, আমি খুব অনুতপ্ত। আমি অনেক বড় ভুল করেছি। এখন সেই ভুলের মাসুল তোমাকে দিতে হচ্ছে। তুমি আমার সাথে কিছুই করো নাই। তুমি আমার সাথে রিলেশন করেছো, 2-3 দিন পরে ছেড়ে দিয়েছো। কিন্তু রিয়া আমার সাথে টিস করেছে। আমি তাকে মনের গভীর থেকে ভালোবাসতাম, কিন্তু সে এমন করেছে, আমি এটা মানতে পারি না। সাকিব, আই অ্যাম রিয়েলি সরি। আমি কখনো ভাবতে পারিনি তোমার যে এমন পরিস্থিতিতে পড়তে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে বিয়ে করব। আমাকে বিয়ে করলে তুমি কোনোদিন সুখ পাবে না রিয়া, কারণ ডাক্তার বলেছে আমি হাঁটতে পারবো না। আর তুমি চাইলে অন্য কাউকে বেছে নিতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আর আমি এই কয়েক মাস তোমাদের ভুলে গেছি। তুমি হাঁটতে পারবে না তো কি হয়েছে? আমি তোমাকে আরো ভালো ডাক্তার দেখাবো। দরকার পড়লে বিদেশ নিয়ে যাব। ওখানে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে তোমাকে সুস্থ করব। তবু আমি তোমাকেই বিয়ে করতে চাই। রিয়া দেখো, আমি মনে করতেছি যে এটা তুমি মজা করতেছো।
আমাদের সাথে। দেখো, মজা করো না, মজা একদম পছন্দ না। আমি মজা করছি না সাগর, এবার আমি সিরিয়াসলি ভাবে বলতেছি, আজকে বিয়ে করব আমি সাকিবকে। রিয়া, তুই তোর সিদ্ধান্ত ঠিক করে ফেলছিস। তুই যেহেতু সাকিব কেমন করছিস, আমিও চাই তুই সাকিবকে বিয়ে কর। সাকিব, আজকে রাতেই তোমাদের বিয়ে হবে। আর সাগর, তোমাকে অনেক ধন্যবাদ রিয়ার এবং প্রিয়ার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে তারা যা করতেছে সব ভুল করতেছে। ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ আপনি বর্ষা আপুকে দেন, কারণ সব কিছু উনি নিজেই প্ল্যান করেছে। আমি শুধু আমার কাজ চালিয়ে গেছি। ধন্যবাদ বর্ষা আপু, তোমরা অনেক সুখী হবে দোয়া করি। সবাই বসে আছে, এমন সময় ডাক্তার আসলো। সাকিবকে দেখে তার কিছুক্ষণ রিপোর্টটা চেক করলো। চেক করার পর ডাক্তার বলতে লাগলো, ঠিক আছে ডাক্তার, তবে সাকিবের হাঁটার কি হবে? আপনি নাকি বলেছেন সাকিব হাঁটতে পারবে না। সাকিব হাঁটতে পারবে, তবে তাকে ধরে ধরে হাঁটাতে হবে কিছুদিন, কারণ তো বুঝতে পারছো। ঠিক আছে ডাক্তার, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুর এতটা খেয়াল রাখার জন্য। আমাদের রাখাই হয়েছে রুগীর সেবা করার জন্য। বেস্ট অফ লাক, দোয়া করি সাকিব আবারও সুস্থ হয়ে উঠুক। সবাই সাকিবকে নিয়ে চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে, এমন সময় রিয়ার আব্বু একজন কাজী নিয়ে আসলো। সবাইকে সাক্ষী রেখে রিয়া এবং সাকিবের বিয়েটা হয়ে গেল। সাকিব, তোর তো বিয়ে হয়ে গেল, দোয়া করি তোরা সুখী হ। আর রিয়া, প্লিজ আমার বন্ধুকে আর কোনো কষ্ট দিও না। আশা করি তোমরা সুখে থাকবে। চিন্তা করো না সাগর, আমি তোমার বন্ধুকে আর কখনোই কষ্ট দিব না। এখন থেকে শুধু ভালোবাসবো আর ভালোবাসবো। সাগর চলে আসলো বাসায়। রাতে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে, এমন সময় বর্ষা তার রুমে প্রবেশ করলো। বর্ষাকে দেখে সাগর কিছুটা নড়েচড়ে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার বর্ষা ম্যাডাম, আপনি এখানে কি করেন এত রাতে? ঘুম আসছিল না, তাই চলে এসেছি তোমার রুমে। কেন, আমাকে বিরক্ত মনে করতেছো নাকি? বিরক্ত মনে করলে বলে দিতে পারো, আমি চলে যাইতেছি এক্ষুনি। না, বিরক্ত মনে করি নাই, এখানে এসে বসেন। বর্ষা দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল সাগরের কাছে। সাগরের পাশে বসতে সাগর এক লাফে চলে আসলো বর্ষার কোলে। এটা দেখে বর্ষা কিছুটা চমকে বলতে লাগলো, সাগর, এটা কি করলে তুমি? এত বড় ছেলে হয়ে তুমি কি না আমার কোলে বসেছো? আমি আমার বউয়ের কোলে বসবো না তো কার কোলে বসবো? তুমি একমাত্র ব্যক্তি যার কাছে আমি সবসময় শান্তি পাই। তবে ওই দিন তুমি আমাকে খুব পিটিয়েছো, নিজেই সকল কিছু প্ল্যান করেছো, আবার নিজেই আমাকে মেরেছো। এটার মানে কি? এটার মানে কোনো কিছুই না। আর আমি যখন মেরেছি তখন তোমাকে আদর করেছি। চলো এখন একটু আদর করে দিই তোমাকে, যাতে তুমি আর কষ্ট না পাও। এই বলে বর্ষা সাগরকে তার দিকে ঘুরিয়ে তার ঠোঁট জোড়া তার কবলে করে নিল। বেশ কিছুক্ষণ পর বর্ষা সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সাগর, আমরা বিয়ে করব কবে? এই তো আমাদের পরীক্ষা শেষ হলে এরপর না হয় বিয়ে করব। ঠিক আছে, তবে তুমি এমন করতেছো কেন? চুপচাপ বসে থাকো, নাকি আমার কোলে বসে থাকতে কষ্ট হচ্ছে তোমার? কষ্ট তো হচ্ছে না, তবে আমি চাচ্ছিলাম কি তোমাকে একটু আদর করতে, লিপ কিস না, ওইভাবে। বর্ষা সাগরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো, আদর করতে দিবা নাকি ঘুমিয়ে যাব এখন? এখনই আদর করতে হবে, কিছুদিন পর করলে হয় না? মানে একেবারে বাসরাতে করলে হবে না? না, বাসর রাতে করলে হবে না, এখনই করতে হবে। এ বলে সাগর বর্ষাকে জড়িয়ে ধরে আবারও তার ঠোঁট জোড়া এক করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর আস্তে আস্তে করে বর্ষার কাপড় চোপড় খুলতে লাগলো। কাপড় খোলা শেষ হতেই সাগর বর্ষার নাভি দিকে একভাবে তাকিয়ে আছে। এটা দেখে বর্ষা বলতে লাগলো, কি ব্যাপার, নাভির দিকে এভাবে তাকিয়ে কি দেখতেছো? তোমাকে তো বলেই দিলাম, এখন যা খুশি করতে পারো, বাধা দেব না। তা তো করবই, কিন্তু আগে ভালোভাবে দেখে নেই, এরপর না হয় আদর করতেছি। বলে সাগর আস্তে আস্তে বর্ষার নাভির দিকে তার মুখটা নিয়ে গেল। বর্ষার নাভিতে সাগরের ঠোঁট জোড়া ছোঁয়া দিতে বর্ষা কেঁপে উঠলো আর বলতে লাগলো, সাগর, এইভাবে আদর করো না, আমার সুরসুরি লাগে। এভাবে আদর না করলে তুমি মজা পাবে না, এখনো তো কোনো কিছু শুরু করি নাই। এই বলে সাগর একটানে বর্ষার স্লাউট কামিজ খুলে ফেলল। সাগর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
এটা দেখে বর্ষা বলতে লাগলো, কি ব্যাপার? এটা আবার দেখার কি আছে? এটা তো তোমার জন্যই তৈরি করেছে, এখন আদর করো। সাগর আর কিছু না বলে বর্ষাকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ আদর করার পর বর্ষা একটু জোরে চিৎকার করে উঠল। আ বর্ষার চিৎকার শুনে সাগরের আম্মু দৌড়ে চলে আসলো সাগরের রুমের সামনে। দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো, বর্ষা কি হয়েছে? এভাবে চিৎকার করে উঠলে কেন? তেমন কিছু না, আসলে তেলাপোকা দেখেছিলাম তো, এর জন্যই আর কি চিৎকার করে উঠেছি। এত বড় মেয়ে হয়েছো, এখনো তেলাপোকা দেখে ভয় পাও? আচ্ছা তো ঘুমাও, আমি এখন গেলাম। এ বলে সাগরের আম্মু চলে গেল নিচে। এদিকে সাগর বর্ষার কথা শুনে মিটমিট করে হাসতেছে আর বলতেছে, মাত্র শুরু করব। তেলাপোকা দেখেছো তাই না? তেলাপোকার কথা বলবো না তো কি বলবো? তুমি এভাবে আদর করলে আমি তো একদিনেই মরে যাব। ব্যথা করে ফেলেছো এই 30 মিনিটে, এর চাইতে বেশি করলে তখন কি জানি হয়। এটা তো প্রথম প্রথম, তাই হয়তো এমন হয়েছে। আজকে আর বেশি আদর করব না তোমাকে, এখন চলো ঘুমিয়ে যাই। এ বলে সাগর বর্ষার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো দরজা ধাক্কানোর শব্দে। এই সাগর আর বর্ষা, এখন সকাল 10টা বেজে গেছে, আর কত ঘুমাবি তোরা দুইজন? আন্টি আপনি নিচে যান, আমি আর সাগর ফ্রেশ হয়ে আসতেছি। সাগরের আম্মু চলে গেল নিচে। এদিকে সাগর বর্ষার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে, এক হাত দিয়ে বর্ষার পম্পম টিপতেছে। এটা দেখে বর্ষা বলতে লাগলো, সাগর আর কত টিপবে? পুরো তো ব্যথা বানিয়ে ফেলেছো। এখন তো ওঠো, ফ্রেশ হয়ে নিচে যাই। সবাই কি ভাবে বলো তো? ঠিক আছে চলো যাই তাহলে নিচে। এই বলে সাগর আর বর্ষা চলে গেল নিচে। সবার সাথে বসে খাওয়া দাওয়া করে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে বিকেল হয়ে গেল। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে পিয়া ফোন দিয়েছে। হঠাৎ পিয়ার ফোন পেয়ে সাগর কিছুটা অবাক হলো। কলটা রিসিভ করতে ওপাশ থেকে পিয়া বলতে লাগলো, সাগর তুমি কোথায় আছো? এখানে একটু চিত্রালয় রেস্টুরেন্টের সামনে আসো তো বর্ষাকে নিয়ে। কি ব্যাপার? এখন ওইখানে গিয়ে কি করব? কি হয়েছে একটু বলবে? আগে আসো তুমি, এরপর সব কিছু জানতে পারবে কি হয়েছে। এই বলে সাগর ফোনটা কেটে দিল। বর্ষাকে নিয়ে চলে গেল চিত্রাময়ী রেস্টুরেন্টের সামনে। গিয়ে দেখে কেউ নেই। সাগর ফোনটা বের করে ফোন দিল পিয়াকে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই সাগর বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়া, আমি তো এখানে চলে এসেছি, তুমি কোথায়? আমি তো চিত্রালয় রেস্টুরেন্টের ভিতরে আছি, তুমি ভিতরে চলে আসো বর্ষাকে নিয়ে, তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। সাগর আর বর্ষা চলে গেল রেস্টুরেন্টের ভিতরে। গিয়ে দেখে সাকিব এবং রিয়া বসে আছে এক টেবিলে, আর সজীব এবং পিয়া বসে আছে আরেক টেবিলে। সাগর আর বর্ষাকে দেখে পিয়া বলতে লাগলো, যাক অবশেষে চলে এসেছো। সাগর আমি সুজিবকে বিয়ে করতে চাই, এতে কি তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা, আর যাই করো না কেন কাউকে ছেড়ে দিও না। এখন যেহেতু তোমাদের বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে ফেলো। আমিও সামনে বিয়ে করে ফেলবো আমার পরীক্ষা শেষ হলেই। এই বলে সাগর ওদের সাথে বসে কথা বলতে লাগলো। সন্ধ্যায় কাজে এসে সজীব আর পিয়ার বিয়েটা করিয়ে দিয়ে চলে গেল। এদিকে সাগর বসে আছে রেস্টুরেন্টে। এমন সময় পিয়া বলতে লাগলো, সাগর আর কত বসে থাকবি? এখন চল, রাত তো প্রায় 11টা বেজে গেছে, বাসায় যেতে হবে। হ্যাঁ চলো চলো, আবার আজকে তো তোদের বাসরাত, বেশ মজাই হবে তোদের দুজনের। মজা তো হবে, তবে তোদের জুটিটা অনেক ভালো লাগছে। বিয়ের আগে কি আদর করে ফেলছিস নাকি? বাসরাত করবি আদর? বিয়ের আগে একবার বাসর করে ফেলেছি, সামনে বিয়ে করে আবার না হয় বাসর করব। তবে বেশিক্ষণ বাসর করি নাই, একবার 30 থেকে 40 মিনিটের মতো বাসর করেছি। সাগর কি হচ্ছে এসব? তুমি ওদের সব কিছু বলে দিতেছো? ওরা তো আমাকে পরে অনেক কিছু বলবে। বলবো মানে এক্ষুনি বলা শুরু করতেছি। আচ্ছা বর্ষা আপু, সাগরের টুনটুনি বড় নাকি ছোট, মোটা নাকি চিকন? প্রিয়া এখন খুব খারাপ হয়ে যাচ্ছে। এসব কি বলতেছো তুমি? আরে বলে ফেলে না, আমরা তো আমার এখানেই আছি, আর কেউ নেই। কি বলিস রিয়া? বেশ বড় সড়ো আছে, আর কিছু বলতে পারবো না, বাকিটা তোমরা বুঝে নাও। এই বলে সবাই আনন্দ করতে করতে চলে গেল বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে সাগর, সেই কখন বাইরে গিয়েছিস, এখন আসার সময় হয়েছে তোদের? আসলে আম্মু, প্রিয়া আর সজীবের বিয়ে হয়েছে তো ওইখানে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি, তাই এত রাত হয়ে গেছে। ফ্রেশ হয়ে আয়, টেবিলে খাবার রেডি করে রেখেছি, খাবার খাবি? সাগর আর বর্ষা চলে গেল রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ টিভি দেখে আবারও চলে গেল রুমে।
বর্ষা দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার কাছে আসতেই সাগর পিছন থেকে বর্ষাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আমার সিনিয়র বউ দেখি অনেক রোমান্টিক মোডে আছে। তা আজকে আদর করা যাবে নাকি আজকে আদর করা যাবে না? আর আজকে আদর করা যাবে না। কালকে তুমি অনেক ইয়ে করেছো, তার জন্য আমার কোমরে অনেক ব্যথা হয়ে আছে, নাড়াচাড়া করতে পারতেছি না বেশি। বেশিক্ষণ আদর করব না, কালকের মতো আদর করব। হ্যাঁ। এই বলে সাগর বর্ষার ঠোঁটটা তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাগর আস্তে আস্তে করে বর্ষার জামা কাপড় খুলতে লাগলো। বাকিটা ইতিহাস। সকাল 7টা। বর্ষার ঘুম ভাঙতে দেখতে পেল সাগর তার বুকে আরাম করে ঘুমাচ্ছে। তাদের শরীরে কোনো কাপড় নেই, দুজনেই উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। এটা দেখে বর্ষা আস্তে আস্তে করে সাগরকে ডাকতে লাগলো, সাগর, এ সাগর, এখন ওঠো, সকাল হয়েছে তো, আর কত ঘুমাবে তুমি? হ্যাঁ উঠতেছি তো, তুমি এমন করতেছো কেন? আর একটু ঘুমাতে দাও। আর একটু ঘুমাতে দিলে আম্মু এসে ডাকাডাকি শুরু করবে। এই সাগর আর বর্ষা, তোদের দুজনকে কি প্রতিদিন ডেকে তুলতে হবে নাকি ঘুম থেকে? তোর আব্বু বসে আছে খাবার টেবিলে তোদের জন্য, আর তোদের ঘুম হয় না? আম্মু, আমরা সেই কখন উঠে গেছি, আপনি নিচে যান, আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যেই। সাগরের আম্মু আর কিছু না বলে চলে গেল নিচে। এদিকে বর্ষা সাগরের দিকে রাগী চোখে তাকিয়ে আছে আর বলতেছে, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আম্মু এসে ডাকাডাকি শুরু করবে? সে ডাকাডাকি শুরু করেছে, তাড়াতাড়ি ওঠো। এই বলে বর্ষা তাড়াতাড়ি করে চলে গেল ওয়াশরুমে। গোসল শেষ করে সাগরকে নিয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসতেই সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, তোদের বিয়ের তারিখ ঠিক করব ভাবছিলাম, তুই কি বলিস? এখন বিয়ে করবি নাকি আর কয়েকদিন পর বিয়ে করবি? আব্বু, সামনের সপ্তাহে পরীক্ষা, তাই আমি ভাবছিলাম কি সামনের মাসে আমাদের বিয়েটা দিলে খুব ভালো হয়। তবে তবে কোনো অনুষ্ঠান ছাড়া হবে বিয়েটা, তোমরা কি বলো? ঠিক আছে। দেখ বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, তোর বিয়েতে অনেক স্বপ্ন আছে, অনেক আনন্দ করব ভাবছিলাম, কিন্তু তুই তো দেখি সব আনন্দ মাটি করে দিতেছ। আছে, তোমার যেহেতু ইচ্ছা আছে আমাকে ধুমধাম করে বিয়ে দিবে, তাহলে এখন থেকেই বিয়ের আয়োজন শুরু করো। আস্তে আস্তে করে সময়ও যেতে থাকবে, সব কিছুই শেষ হবে। আমার পরীক্ষার শেষ দিন না হয় আমাদের বিয়ে হবে। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। আমি বর্ষার আব্বু আম্মুর সাথে কথা বলে নিই। আমরা চলে এসেছি, এখন না হয় সরাসরি কথা বলা যাবে। যাক, ভালোই হয়েছে আপনারা চলে এসেছেন। আমি ভাবছিলাম আপনাদের ফোন দেব। দু পরিবার মিলে সাগর আর বর্ষার বিয়েটা ঠিক করে ফেলো। পরের দিন থেকে সাগরের পরীক্ষা শুরু হলো। রাতে সাগর বসে বসে পড়তেছে, এমন সময় বর্ষা সাগরের জন্য কফি নিয়ে আসলো। নাও সাগর, তোমার জন্য কফি নিয়ে আসলাম, কফিটা খেয়ে বলো তো কেমন হয়েছে। তোমার হাতের কফি খারাপ হয় নাকি? দাও খেয়ে দেখি কেমন হয়েছে। সাগর কফি খেতে লাগলো। কফি খাওয়া শেষ হতেই সাগর বলতে লাগলো, কফি তো সেই টেস্ট হয়েছে, তবে তোমার মুখ থেকে খেতে পারলে আরও অনেক ভালো হতো। সাগরের কথা শুনে বর্ষা তার কফির কাপটা নিয়ে চলে আসলো সাগরের সামনে। বর্ষা তার মুখে কিছুটা কফি নিয়ে সাগরের মুখের সামনে ধরতেই সাগর চট করে বর্ষার ঠোঁট জোড়া কামড়ে ধরল। আস্তে আস্তে করে সাগর বর্ষার ঠোঁট চুষে খাচ্ছে এবং বর্ষার মুখ থেকে কফি বের হচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে খাওয়ার পর সাগর বর্ষাকে ছেড়ে দিল। বর্ষাকে ছেড়ে দিয়ে সাগর আবার পড়ায় মন বসালো। রাত প্রায় 2টা। সাগর পড়া শেষ করে বর্ষাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগর চলে আসলো কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় সজীব আর সাকিব আসলো। সাকিব এখন পুরোপুরি সুস্থ, সে এখন হাঁটাচলা করতে পারতেছে। সাগরের পাশে দাঁড়িয়ে সাকিব বলতে লাগলো, চলো সাগর, এখন ভিতরে যাই, অনেক লেট হয়ে গেছে আজকে আসতে। সাগর চলে গেল পরীক্ষার হলরুমে। বেশ কিছুক্ষণ পর স্যার আসলো। সবাইকে খাতা দিতেই সবাই পরীক্ষা দিতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা পর সাগর পরীক্ষা দেওয়া শেষ করে বাইরে চলে আসবে। বাইরে এসে দেখে বর্ষা, প্রিয়া এবং রিয়া বসে আছে। তাদের দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই এখানে কি করো? কি আর করব, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তাই দেখতে আসলাম। চলো সবাই মিলে ঘুরতে যাই কোথাও। হ্যাঁ চলো, ওরাও চলে এসেছে। সবাই মিলে ঘুরতে চলে গেল নদীর পাড়ে। সন্ধ্যা অবধি থেকে সবাই চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগর আর বর্ষাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুজন আজকে এত রাত করে কোথায় থেকে আসলে? আসলে আম্মু,
আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আর কি রাত হয়ে গেছে ওখান থেকে আসতে আসতে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো, তোমাদের জন্য খাবার রেডি করতেছি টেবিলে। সাগর আর বর্ষা চলে গেল রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে, খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কিরে সাগর, তোর আর কয়টা পরীক্ষা রয়েছে? এই তো আব্বু, আর 3টা পরীক্ষা রয়েছে, আর 3 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। তোমরা সকল কিছু রেডি করে রাখো। হ্যাঁ, সকল কিছু রেডি করাই আছে, তোর পরীক্ষাও শেষ হবে। সাগর তার আব্বু আমার সাথে কথা বলতে বলতে রাত পার করে দিল। পরের দিন সকালে সাগর চলে গেল কলেজে। পরীক্ষা শেষ করে বাইরে চলে আসলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। সাগর পরীক্ষা শেষ করে চলে আসে বাসায়। এসে দেখে সবাই বিয়ের আয়োজন নিয়ে মাতামাতি করতেছে। সাগর তার রুমে আসতেই দেখতে পেল তার বন্ধুরা বসে আছে। তাদের দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, কি রে, তোরা আমার আগে কোথা থেকে চলে আসলি বাসায়? তোরা তো আমার সাথেই ছিলি। তোর সাথেই ছিলাম, কিন্তু ওই সময় তোকে একটা বাহানা দিয়ে চলে এসেছি। যা ফ্রেশ হয়ে আয়, তোকে আবার রেডি করতে হবে, আবার শ্বশুর বাড়ি যেতে হবে তোর। সাগর গোসল শেষ করে চলে আসলো তার রুমে। সাগরের বন্ধুরা সাগরকে সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরিয়ে দিল। পাঞ্জাবিটা পরা শেষ হতেই সাগরের আব্বু এসে বলতে লাগলো, কিছু রেডি করাই আছে, তোর পরীক্ষাও শেষ হবে, ওই দিন রাতে তোদের বিয়েও হবে। কিরে, আর কত দেরি করবি? সন্ধ্যা তো প্রায় হয়ে গেছে। বর্ষাদের বাসায় যাবি কখন, আর বর্ষাকে নিয়ে আসবি কখন? এ তো আঙ্কেল, আমরা এক্ষুনি বেরিয়ে যাব, চিন্তা করবেন না, রাত 10টার মধ্যে চলে আসবো। সাগর তার বন্ধুদের সাথে নিয়ে চলে আসলো বর্ষাদের বাসায়। গেটে তাদের আটকে রেখেছে টাকার জন্য। টাকা দিয়ে ভিতরে চলে গেল। খাওয়া দাওয়া শেষ হতেই কাজে এসে বিয়েটা পরিয়ে দিয়ে চলে গেল। সাগরকে নিয়ে যাওয়া হলো বর্ষার রুমে। বর্ষার পাশে সাগরকে বসিয়ে দিয়ে সবাই পিক তুলতে লাগলো। পিক তোলা শেষ হতেই সাগর বর্ষাকে সকল নিয়মকানুন মেনে গাড়িতে তুলে দেওয়া হলো। সাগর বর্ষাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। সবাই বর্ষাকে বরণ করে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে সাগর এক হ্যাবলাকান্তর মতো দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগরের বন্ধু সজীব বলতে লাগলো, কিরে শালা, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি আমাদের সাথে ছাদে যাবি? এখানে দাঁড়িয়ে থেকে কি করব? চল ছাদে যাই, গিয়ে আড্ডা দেই, ওটাই ভালো হবে। এই বলে সাগর এবং তার বাকি বন্ধুদের নিয়ে চলে গেল ছাদে। সাগর যেতে রিয়া এসে সাগরের হাতে একটা বড় কাগজ ধরিয়ে দিয়ে বলতে লাগলো, সাগর, এই নাও, এটা তোমার কাজে লাগবে। যেহেতু তোমরা আগে বাসর করে ফেলেছ, সেহেতু এখন এটা কাজে লাগবে। তবে হ্যাঁ, খুব সাবধানে। আজকে কিন্তু বর্ষা আপু তোমাকে ছাড়বে না। বর্ষা আমাকে ছাড়বে না নাকি আমি বর্ষাকে ছাড়বো না, এটা না হয় পরে দেখা যাবে। হ্যাঁ, এটা পরে দেখা যাবে। সবাই বসে আড্ডা দিতে লাগলো। রাত প্রায় 2টা। এমন সময় সাগরের আব্বু এসে কড়া গলায় বলতে লাগলো, কিরে সাগর, তুই এখনো রুমে যাস নাই? মেয়েটা একা একা রুমে বসে আছে, তাড়াতাড়ি রুমে যা, আর তোমরাও গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সাগরের আব্বুর কথা শুনে সবাই নিচে নেমে গেল। এদিকে সাগর তার রুমের সামনে সে দৌড় পড়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতেই বর্ষা এসে সাগরের পা ধরে সালাম করলো। সালাম শেষ হতেই বর্ষা সাগরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলতে লাগলো, এত রাত করলি কেন আসতে? তুই জানিস না আজকে আমাদের বাসর রাত? আজকে আমি যা খুশি তাই করব তোর সাথে। ঠিক আছে, দেখি তুমি কি করো, চলো এখন আমরা যাই। এ বলে দুজন চলে আসবে খাটের উপর। বিছানায় শুয়ে আছে সাগর। এমন সময় বর্ষা আস্তে আস্তে করে তার শাড়িটা খুলতে লাগলো। শাড়ি খোলা শেষ হতে বর্ষা সাগরের উপর ঝাঁপিয়ে পড়ল। সাগরের ঠোঁট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। এদিকে সাগরও কম কিসে, সেও বর্ষার সাথে রেসপন্স করতে লাগলো। বাকিটা ইতিহাস। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় মাফি আছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, আমি আশিক আছি আপনাদের সাথে। আর এইরকম হালকা ফানি এবং রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।